শুরু করি। So today we are going to learn about the how we can write down the electronic configurations of atoms. তারপরে আছে কি ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারবে, ম্যাক্সিমাম ইলেকট্রনস ইন দ্য ইলেকট্রন কনফিগারেশন, কোয়ান্টাম নাম্বার। আমরা 4 ধরনের কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানি, তাই না? 4 ধরনের কোয়ান্টাম নাম্বার, সেখানে আছে কি প্রিন্সিপাল, তারপরে অ্যাজিমুথাল, তারপরে ম্যাগনেটিক, আর একটা হলো স্পিন। সো আর তারপরে কি করব, আউটবাউ প্রিন্সিপাল। আউটবাউ প্রিন্সিপাল মোটামুটি 3 ধরনের প্রিন্সিপাল আমরা পড়বো, আউটবাউ প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এন্ড হোমস রুল। এইগুলো কি হবে যে আসলে ইলেকট্রন গুলো যে আমরা অর্গানাইজ করি, সেই ইলেকট্রন অর্গানাইজেশনটা বা অ্যারেঞ্জমেন্টটা একটার পর একটা কিভাবে হবে তার কিছু রুল। এই আউটবাউ প্রিন্সিপাল একরকম রুল বলবে, তারপরেও কিছু এক্সেপশন আছে। তারপরে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, যে আমরা একটা অরবিটালে ইলেকট্রনের স্পিন সেম হবে না। 2টা ইলেকট্রন যদি থাকে, ম্যাক্সিমাম একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে সেই ইলেকট্রনগুলোর স্পিন কখনোই সেম হবে না। আচ্ছা, এরপরে আছে হুন্ডস রুল। হুন্ডস রুলটাও আমরা এখানে দেখব। তাহলে শুরু করি আমরা, যে কি আছে না আছে আমরা দেখে নেই। রাইটিং ইলেকট্রনিক কনফিগারেশন, আসলে ইলেকট্রন গুলো কোনো একটা অ্যাটমে কিভাবে থাকে সেটা আমরা গত ক্লাসেও বলেছি। একটা অরবিটে মানে একটা শক্তি স্তরে সর্বোচ্চ 2n² ইলেকট্রন থাকতে পারে। এখন আমরা ওই 2n² যত সংখ্যক ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন গুলোকে আমরা বিভিন্ন ভাবে করতে পারি, যে শক্তি স্তরগুলোকে উপশক্তি স্তর, আবার ম্যাগনেটিক শক্তি স্তর, তারপরে স্পিন। এই যে প্রত্যেকটার আলাদা আলাদা ইনফরমেশন। আসলে এই ম্যাগনেটিক দেখো প্রত্যেকটা শক্তি স্তরে, এই যে প্রথম শেলে আমরা দেখাইছি n=1, যখন 2 × 1² 2, তাহলে এই ফর্মুলাটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। তো সেক্ষেত্রে আমরা শুধু কে, এল, এম, এন এগুলো সব দেখাইছি। আমরা এখানে আর বেশি না করি, সময় নষ্ট না করি। সো এগুলো সব তোমরা জানো। এখন আমরা চলে যাই কোয়ান্টাম নাম্বারটা কি জিনিস। যে ইলেকট্রনিক কনফিগারেশন যখন আমরা বলবো, সেটা এক্সপ্রেস করার জন্য the quantum number is a value that is used when describing the energy levels available to atoms and molecules. কোনো একটা অ্যাটমের যে ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, সেই ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে আমরা কিছু সিম্বল ব্যবহার করব। যে quantum number is a value that is used when describing energy levels available to atoms and molecules. যে কোনো অ্যাটম এবং মলিকুলের যে এনার্জি লেভেল, এটাকে ডিসক্রাইব করার জন্য যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে আমরা ব্যবহার করব। তাহলে সেই ভ্যালুগুলো কি কি আছে? 4 রকমের কোয়ান্টাম নাম্বার আছে। n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সো ডেসক্রাইব দ্য এনার্জি লেভেল, মানে প্রত্যেকটা অ্যাটমের ইলেকট্রন গুলো কততম শক্তি স্তরে থাকে, মানে মেইন অরবিট। সোজা কথায় বলি আমরা, তাহলে অরবিট আমরা যেমন ওই যে শক্তি ইসের কথা, সৌরজগতের কথা বলেছি। So কি বলছে দেখতে, there are 4 quantum numbers, principal quantum number, যেটাকে বলা হয়েছে describe the energy level. So তারপরে L azimuthal or angular momentum quantum number, যেটাকে সাবশেল বা উপশক্তি স্তর। তাহলে আমরা প্রথমে পেলাম n, মানে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এরকম করে শক্তি স্তর আছে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তারপরে আছে কি প্রত্যেকটা শক্তি স্তরকে আমরা কয়েকটা উপশক্তি স্তরে, যেমন প্রথম শক্তি স্তরে একটাই উপশক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে 2টা উপশক্তি স্তর, এবং সেইগুলো কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো যে আসলে n এর ভ্যালু কেন 2 হয়, সরি n এর ভ্যালু যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা l এর ভ্যালু 1 পাবো। আবার n এর ভ্যালু যদি 2 হয় তাহলে l এর ভ্যালু আমরা কত পাবো সেটা আমরা এই পরবর্তীতে একটা ফর্মুলা দিয়ে দেখাবো। তারপরে আছে কি ml অর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ডেসক্রাইব দ্য অরবিটাল অফ দ্য সাবশেল, যে এই সাবশেলে কয়টা অরবিটাল থাকতে পারবে সেটাকে ডিসক্রাইব করার জন্য যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ব্যবহার করব। তারপরে ms অর s, এটাকে স্পিন কোয়ান্টাম নাম্বার, যে প্রত্যেকটা ইলেকট্রন যখন আমরা লিখি, কখনো এরকম উপরের দিকে স্পিন দেই, কখনো নিচের দিকে একটা অ্যারো দিই, তাই এই অ্যারোটা দিয়ে আসলে বোঝানো হয় যে আসলে ইলেকট্রনটার ওরিয়েন্টেশন, ইলেকট্রনের ওরিয়েন্টেশন কি আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। তাহলে এই দুইটা দিয়ে এইটাকে আসলে প্লাস হাফ মাইনাস হাফ এরকম করে চিহ্ন দিয়ে আসলে দেখানো হয় যে ইলেকট্রনের স্পিনটা, কিন্তু আমরা এখানে দেখাবো জাস্ট আপ অ্যারো আর ডাউন অ্যারো। আচ্ছা, তাহলে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু গুলো কি কি দেখো। অ্যাকর্ডিং টু দ্য পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, no two electrons in an atom can have the same set of quantum numbers. So তাহলে কোনো একটা ইসের মধ্যে
কোনো একটা ইলেকট্রনের কোনো দুইটা অ্যাটম, সরি কোনো একটা অ্যাটমের দুইটা ইলেকট্রন সেম স্পিনে থাকতে পারবেন বা যে একই অরবিটালে। সো ইস কোয়ান্টাম নাম্বার ইজ রিপ্রেজেন্টেড বাই আইদার এ হাফ ইন্টিজার অর ইন্টিজার ভ্যালু। যে এখানে আমাদের 4 রকমের কোয়ান্টাম নাম্বারের কথা বলেছি। যদি কোনো একটা ইলেকট্রন আমরা ডিসক্রাইব করতে চাই তাহলে কোনোভাবেই 4 রকমের, মনে করো হাইড্রোজেন মলিকুল যদি বলি অথবা হিলিয়াম বলি যদি, এখান থেকে লিখবা হিলিয়াম যদি আমরা লিখি, হিলিয়াম অ্যাটম, হিলিয়াম অ্যাটমের জন্য এই যে হিলিয়াম তার অ্যাটমিক নাম্বার হলো 2। আচ্ছা, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে শেল আমরা যদি বলি 1s2। আচ্ছা, তাহলে 1s2 দিস ইজ দ্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে n ইকুয়াল 1। তারপরে এই s হলো কি আমাদের অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, তাহলে s এর ভ্যালুটা আসলে s ইকুয়াল 0। তাহলে এই ক্ষেত্রে কি হবে, আমরা এখানে কি বলেছি, l এর ভ্যালু তাহলে l ইকুয়াল 0, তার মানে s অরবিটাল, তাই না? তারপরে এই যে 2 আছে অরবিটাল, কয়টা অরবিটাল আছে যে ml, তাহলে না অরবিটাল কিন্তু একটা অরবিটাল, তাহলে এখানে m এর ভ্যালু 1। তারপরে আর আসবে কি স্পিন কোয়ান্টাম নাম্বারটা এখানে পাবো কত, আমরা যখন ইলেকট্রন কনফিগারেশন লিখি হিলিয়াম লিখতে গেলে এইরকম একটা হাফ অ্যারো, এরকম একটা হাফ অ্যারো, এইটার স্পিন ভ্যালু হলো +½ আর এটা হলো -½ এরকম করে। তাহলে আমরা এরকম করে দেখবো যে প্রত্যেকটা যে কোনো, তাহলে দেখো এই ইলেকট্রনটা, এই যে দুইটা ইলেকট্রন আছে, একটা হিলিয়ামের জন্য দুইটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের জন্য আর এই ইলেকট্রনের জন্য n এর ভ্যালু সেম, এটার জন্য l এর ভ্যালু সেম, দুটার জন্য কিন্তু এটার জন্য m এর ভ্যালু সেম। আর লাস্টে গিয়ে দেখতে পেলাম কি, আমরা বলেছি কি যে ওই যে মিশার কোনটা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালে বলেছি যে দুইটা ইলেকট্রন, একটা অ্যাটমের মধ্যে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হতে পারবে না। তাহলে দেখো আমরা এখানে দুইটা ইলেকট্রন নিয়েছি, একটা হিলিয়াম অ্যাটমের মধ্যে দুইটা ইলেকট্রন নিয়েছি এবং দুইটা ইলেকট্রনের 3টা কোয়ান্টাম নাম্বার কিন্তু সেম, n ইকুয়াল 1, এই ইলেকট্রনের জন্য n ইকুয়াল 1, এই ইলেকট্রনের জন্য l ইকুয়াল 1, তারপরে এটার জন্য l ইকুয়াল 0, l ইকুয়াল 0, m ইকুয়াল 1, m ইকুয়াল 1, তারপরে সবশেষ গিয়ে দেখা গেল কি স্পিন কোয়ান্টাম নাম্বারটা ডিফারেন্ট। সো এরকম করে আমরা দেখব the principal quantum number is an integer that is the number of electron shell, এটা আমরা সবাই জানি যে, তাহলে এখানে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার পেলাম কি n ইকুয়াল 1। the angular momentum quantum number is an integer that is the value of that electron's orbital, for example s equal 0, p equal 1, তারপরে এরকম করে আমরা সব সময় লিখবো s equal 0, তারপরে p d f, এটা হলো 1, এটা 2, এটা 3। তাহলে এই যে আমি এখানে বলেছিলাম 1s2, এই যে আমরা নাম্বার লিখছি তাই না, 1s2 এই যে নাম্বার লিখছি, তাহলে সেখানে কি হবে 0, আজকে তো আবার এখানে সংখ্যা হবে। আচ্ছা, the angular momentum quantum number, তাহলে এই যে s এর ভ্যালুগুলো যে আমি বসালাম s ইকুয়াল 0, 1, 2, 3, এটা কি, এটা আসলে যে আমাদের ফার্স্ট কোয়ান্টাম নাম্বার, যে n এর ভ্যালু যা হবে, n এর ভ্যালু যা থাকবে তার থেকে 0 টু সরি n-1 আমাদের l এর ভ্যালু হবে, n এর ভ্যালু যা থাকবে l ইকুয়াল n-1। তাহলে n-1 হলে কি হবে দেখো, তাহলে n এর ভ্যালু বলেছি আমরা এখানে 1, তাহলে l এর ভ্যালু কত হচ্ছে, তাহলে 0 হবে, তাহলে 0 রিপ্রেজেন্ট s, 0 রিপ্রেজেন্ট s। যদি আমরা অন্য আরেকটা অ্যাটমের ক্ষেত্রে বলি n ইকুয়াল 2 হলো, তাহলে সেক্ষেত্রে কি হতে পারবে, আচ্ছা আর একটু ভুল লিখছি, 0 টু n-1, 0 টু n-1, তাহলে l ফর্মুলা ইকুয়াল 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে এখন n ইকুয়াল যদি 2 হয় তাহলে কত হবে, n ইকুয়াল হলো, তাহলে 2 হলে l ইকুয়াল হবে 0 তো থাকবে, এই ফর্মুলা না 0 থেকে তারপরে
এটাও n-1 2 - 1 1 যদি n = 3 হয় যদি আমরা মনে করি পটাশিয়ামের ক্ষেত্রে বলি আচ্ছা পটাশিয়ামের ক্ষেত্রে n = 4 হয়ে যাবে তাই না সেটা দেখি আমরা কত হয় n = যদি 4 হয় তাহলে l = হবে কত 0 1 2 আর কি 3 হবে আচ্ছা তাহলে s ও থাকবে তারপরে s পটাশিয়ামের জন্য এত দূর পর্যন্ত যাবে না শুধু 3 পর্যন্ত আসবে n এর ভ্যালু পটাশিয়াম কত আমরা দেখাইছিলাম কোন সেলে আচ্ছা 4th সেলে আচ্ছা তাহলে ওইটা sp পর্যন্ত যায় না ইলেকট্রন sp d f এরকম করে তাহলে n = 0 to n-1 এই হলো আমাদের ফর্মুলা তাহলে l এর ভ্যালুটা আমরা কিভাবে বের করি এবং এই যে ভ্যালু যে s corresponds to 0 p corresponds to 1 d corresponds to 2 and f corresponds to 3 এরকম করে the magnetic quantum number is the orientation of the orbital with integer values ranging from -l to l তাহলে এখন এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা বলেছি তাহলে আমরা l এর ভ্যালু বের করলাম তাহলে l এর ভ্যালু যদি বের করি তাহলে সেখান থেকে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেমন যদি আমরা 2p এর কথা বলি 2p তাহলে সেই ক্ষেত্রে আমরা n এর ভ্যালু পেলাম কত n = পেলাম আচ্ছা n = 1 আচ্ছা n = 1 আমি বলেছি 2p তাহলে n এর ভ্যালু কত 2 তারপরে p এর ভ্যালু এখানে p আছে 1 তাহলে l = 1 সেই ক্ষেত্রে আমাদের ms এর ভ্যালু কত হবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু -l না 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 আমি ফর্মুলা কি -l to +l -l to +l তাহলে আমরা যখন 2p এর কথা বলছি 2p মানে কি 2p হলো আমাদের 2 তো n এর ভ্যালু তাহলে n = 2 তাহলে l এর ভ্যালু l = হচ্ছে কত 2 - 1 তাই না 1 তাহলে সে ক্ষেত্রে এই হবে কত -1 0 1 তাহলে এটা হলো আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু তার মানে কি যে -1 0 1 দিস ইজ দা এর মানে ম্যাগনেটিক কোয়ান্টাম ভ্যালু এবং এর মানে হলো আসলে তিনটা অরবিটাল p তে তিনটা অরবিটাল থাকে ঠিক আছে তাহলে আমরা যখন এই দেখাই যে 2p তে 6টা ইলেকট্রন থাকে তাহলে 6টা ইলেকট্রন এই তিনটা অরবিটালে 6টা ইলেকট্রন থাকবে তাহলে তিনটা অরবিটালে 6টা ইলেকট্রন আমরা যখন এরকম করে দেই এই তাহলে এই 2p তে তিনটা অরবিটাল কি করে আসলো যখন আমরা দেখব n = 2 এবং l = 1 সো দ্যাট ওই আমাদের ফর্মুলা হবে কি -l to +l এই পর্যন্ত আচ্ছা তাহলে the spin quantum number is half integer আচ্ছা spin quantum number is a half integer value আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম the spin quantum number is a half integer value that is either -half called spin down or +half spin up আচ্ছা তাহলে আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দেখলাম যে কয়টা +half -half এখানে আমরা অলরেডি দেখাইছি যে প্রত্যেকটা মানে কোনো একটা ইলেকট্রনের মধ্যে অ্যাটমের যদি দুইটা ইলেকট্রন থাকে সেই দুইটা ইলেকট্রনের সবগুলো কোয়ান্টাম নাম্বার যদি সেম হয় তারপরেও কিন্তু একটা কোয়ান্টাম নাম্বার সেটা স্পিন কোয়ান্টাম নাম্বার ডিফারেন্ট হবে এবং সেটা আমরা অলরেডি এখানে দেখিয়েছি আচ্ছা তাহলে এখন আমরা এখানে যেমন দেখলাম প্রত্যেকটা শেলের মধ্যে কয়টা করেই থাকতে পারবে ফার্স্ট শেলে একটা উপশক্তি স্তর তাহলে l = 0 সেকেন্ড শেলে তাহলে সরি ফার্স্ট শেলে ইলেকট্রনিক কনফিগারেশন যেখানে বলি তাহলে 1s এটা সর্বোচ্চ 1s2 that means resulting subshell in the electron configuration স্যার আস্তে
তাহলে n ইকুয়াল টু যেটা দেখালাম, তাহলে l এর ভ্যালু 0 হবে, l এর ভ্যালু 1 হবে, এটা আমরা অলরেডি দেখিয়েছি। তাহলে 2s 2p কয়টা অরবিটাল থাকতে পারবে? দুইটা। এবং এইখানে 2p তে কয়টা করে আবার থাকতে পারবে, ইলেকট্রন থাকতে পারবে, সেটা কিন্তু আমরা এখানে দেখিয়েছি যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -l থেকে +l পর্যন্ত, এবং সেখানে আমরা 6টা অরবিটাল পাবো। ওকে, n ইকুয়াল 3 n ইকুয়াল 4 সবগুলোর জন্য এরকম করে একই ফর্মুলা, যে আমরা যে ফর্মুলাগুলো দেখাইলাম সেই ফর্মুলা অনুযায়ী আসবে। এরপরে দেখো 1p 2d 3f এইগুলো কেন হতে পারে না? তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে যে why we cannot have 1p or 2d or 3f। আচ্ছা, তোমাদের কারো কোনো আছে বলতে পারো যে আসলে 1p বা 2d বা 3f এটা কেন হতে পারে না? আমাদের যে ফর্মুলা যা আছে সেখানে 1p 1, তাহলে p এর ভ্যালু কত? তাহলে এই p হলো কি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাই না? তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ভ্যালু কখনোই কি হতে পারে না, এই মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সমান হইতে পারে না, তাই না? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের থেকে কম হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের থেকে মানে n-1, এল এর ভ্যালু আমাদের সবসময় n-1 হবে। তাহলে এখানে কি আমাদের এটা আছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1 ভ্যালু, তাহলে 1p, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু p ইকুয়াল 1 এটা হতে পারে না, তাই না? এটা 2 না, এটা 1, তাহলে 1 1, তাহলে সেক্ষেত্রে আমাদের হতে পারবে কি n ইকুয়াল যদি 1 হয় l ইকুয়াল হতে পারবে 0, তাহলে সেক্ষেত্রে আমাদের এইরকম উপশক্তি স্তর এক্সিস্ট করে না। তারপরে 2d, এটা n এর ভ্যালু 2, তাহলে spd, তাই না? তাহলে d এর ভ্যালু দ্যাট মিন্স অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2, তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হতে পারবে না, সব সময় 1 কম হবে। 3f একই রকম। তাহলে এখানে আমরা যতগুলো দেখছি যে অরবিটাল বা সিম্বলাইজ ফর অরবিটাল রিপ্রেজেন্টেশন, সেক্ষেত্রে আমরা কখনোই পাবো না যে আমাদের ফর্মুলাটাই হলো যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সবসময় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে 1 কম হবে। তাহলে সে কারণে এখানে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অথবা 1p 3p হ্যাঁ এরকম করে এক্সিস্ট করে না। আচ্ছা, তাহলে একটা एग्जांपल দেখি, কোয়ান্টাম নাম্বার एग्जांपल। ফর দ্য আউটার ভ্যালেন্স ইলেকট্রনস অফ এ কার্বন অ্যাটম দ্য ইলেকট্রনস আর ফাউন্ড ইন দ্য 2p অরবিটাল। আচ্ছা, তাহলে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা বলি 1s2 2s2 2p4 না 2p2 2p2, তাহলে যে for the outer valence electrons of a carbon atom the electrons are found in the 2p orbital. The 4 quantum numbers used to describe the electrons are n equal to, কারণ বাইরের শক্তি স্তরে আমাদের এটা n এর ভ্যালু সর্বোচ্চ 2। আচ্ছা, তারপরে l ভ্যালু, হ্যাঁ l এর মান 1 হবে। তারপরে m এর ভ্যালু কত হবে, তাহলে মাইনাস, হ্যাঁ মাইনাস l থেকে প্লাস l পর্যন্ত, তাহলে এইটাকে আমরা ওদের মাইনাস lটা আগে লেখা ভালো ছিল, তাহলে -1 0 +1। আচ্ছা, আর স্পিন কোয়ান্টাম নাম্বার প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আইদার +12 আর -12। তবে এইখানে যেহেতু আমাদের 3টা অরবিটাল থাকে, সো আমরা পরবর্তী দেখব হুনস রুল যেটা আছে, অথবা হুনস রুল এটা হবে। হুনস রুলে আমরা দেখব কি যে এই যে 3টা অরবিটাল আছে, 3টা অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? না 6টা থাকতে পারে, সর্বোচ্চ থাকতে পারে 6টা, কিন্তু আমাদের আছে কয়টা? আমাদের আছে 2p তে মাত্র 2টা, কারণ এখানে অলরেডি 2s এটা আছে, 2s এ 2টা ফিল আপ, তারপরে 2px 2py 2pz, তাহলে আমাদের থাকতে পারবে এখানে একটা এখানে একটা আর এখানে ফাঁকা। আচ্ছা, তবে আমরা চাইলে এইখানে একটা ইলেকট্রন দিতে পারতাম, কিন্তু এইটা হবে না। কারণ কি? কারণ হলো যে হুলস রুলে আমরা বলবো যে এই রকম করে মানে অর্গানাইজেশন থাকতে পারবে না, অথবা ওরিয়েন্টেশনটা হবে না। কারণ হলো যে এই যে ইলেকট্রন গুলো প্রথমে হাফ ফিল্ড হবে, প্রত্যেকটা অরবিটালে সর্বপ্রথম একটা করে ইলেকট্রন যাবে, কারণ তার স্পিনটাকে ম্যাক্সিমাইজ করতে হবে।
এটার স্পিন হাফ, এটার হাফ, এটার হাফ, যদি আরেকটা আসে তাহলে এটা আসবে। তাহলে সেই ক্ষেত্রে স্পিন অরবিট আমাদের কি হবে, ম্যাক্সিমাম হাফ হতে পারে, মানে সরি, প্রথমে অরবিটাল গুলো হাফ ফিল্ড হবে। তাহলে হাফ ফিল্ড হলে সেক্ষেত্রে আমাদের এইখানে দুইটা ইলেকট্রন দেওয়াটা সম্ভব না, এবং তখন তার স্পিন জিরো হয়ে যায়, কারণ প্লাস হাফ আর মাইনাস হাফ মিলে জিরো হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা দুইটা অরবিটে দুইটা হাফ হাফ দিব, তখন কিন্তু তার স্পিন এক্সিস্ট করে। আর যদি কোনো 6টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেল, তখন সেক্ষেত্রে দুইটা করে থাকবে সবগুলোর মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার স্পিন জিরো। আচ্ছা, সাবশেল সেগুলো অলরেডি আমাদের বলা হয়েছে, যে ফর্মুলা টর্মুলা যা আছে, কোন শেলে কি কি আছে না আছে, এসপিডিএফ আমার মনে হয় এটা তোমাদের কিছু তুমি দিয়ে দিলে তোমরা করে নিতে পারবা। আচ্ছা, নোটেশন তাও দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার ক্যান বি রিটেন অ্যাজ 1s2 2s2 2p6 3s2। তাহলে 3s2 এখন আমরা যদি এই যে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়েও কিন্তু পিরিয়ডিক টেবিলে তার পজিশনটা কোথায় সেখান থেকে আমরা ইজিলি বলতে পারবো। দেখো, যখন ইলেকট্রনিক কনফিগারেশন আমরা লিখছি, সর্বোচ্চ শক্তি স্তর পাওয়া গেছে 3, তাহলে 3 সর্বোচ্চ শক্তি স্তর হলো 3, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এর পর্যায় সারণীতে থার্ড পিরিয়ডে থাকবে, তাই না? যদি n এর ভ্যালু 1 হইতো তাহলে ফার্স্ট পিরিয়ড, যদি n এর ভ্যালু 2 হতো সেকেন্ড পিরিয়ড। তাহলে যেহেতু এখানে সর্বোচ্চ শক্তি স্তর আছে 3, so that we can consider that the magnesium will be in the third period. আর আউটারমোস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কি আউটারমোস্ট শেলে 2টা ইলেকট্রন আছে, so it will go in the group 2। তাহলে পর্যায় সারণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ের 2 নম্বর এলিমেন্টটা হলো ম্যাগনেসিয়াম। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব সহজেই এই ইলেকট্রনিক কনফিগারেশন যদি লিখতে পারি, তাহলে পর্যায় সারণীর তার পজিশনটা কত সেটা বলতে পারবো। অথবা উল্টা ভাবে যদি বলি, পিরিয়ডিক টেবিলে কোনো একটা এলিমেন্টের পজিশন যদি আমরা জানি, দেন উই ক্যান ইজিলি ফাইন্ড আউট দ্য ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা, এখন ইলেকট্রন গুলো কিভাবে ফিল করবে, আমরা বলেছি যে 3টা প্রিন্সিপাল বলবো, আউটবাউ প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, ফুলস রুল। আচ্ছা, আমরা গতকালকে একটা বা গত লেকচারে একটা কথা বলেছিলাম যে ইলেকট্রন যখন ফিল করবে, সেই ইলেকট্রন ফিল করার প্রিন্সিপালটাই হলো কি, যে এনার্জির মিনিমাম স্টেজে থাকবে, তাই না? প্রথমে নিচের শক্তি স্তরগুলো ফিল আপ করবে, তারপরে উপরের শক্তি স্তরগুলো ফিল আপ করতে যাবে। সো নিচেরটা ফিল আপ না করে উপরেরটা যাবে না, এটা আমাদের একটা কথা ছিল। তো সেটাই কিন্তু আসলে এই আউটবাউ প্রিন্সিপাল, যেটা আমরা এখন দেখব। The principle is named after the German word Aufbau. Aufbau মানে বিল্ড আপ। যেমন আমরা যদি একটা বিল্ডিং তৈরি করতে চাই, একটা ঘর তৈরি করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, প্রথমে বেসমেন্ট তৈরি করতে হয়। হ্যাঁ, তাহলে বেসমেন্ট তৈরি করতে, হ্যাঁ, তারপরে বেসমেন্টের পরে পিলার, তারপরে মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এরকম করে করে আমরা আস্তে আস্তে করি, বিল্ড আপ করি। ঠিক একইভাবে কিন্তু এখানেও, যে যখন আমরা কোনো একটা অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন দেখব, ফার্স্ট উইল ফিল আপ দ্য মিনিমাম এনার্জাইজড অরবিটাল। তাহলে প্রথম যে শক্তি স্তর বা কম শক্তি বিশিষ্ট শক্তি স্তর, সেটাকে আগে ফিল আপ করবো, দেন উইল ফিল আপ দ্য হায়ার এনার্জাইজড অরবিটাল। সো এখন সেইটা প্রিন্সিপালটা ডেফিনেশনটা কি দেখো, ইলেকট্রনস উইল অকুপাই দ্য অরবিটালস হ্যাভিং লোয়ার এনার্জিস বিফোর অকুপাইং হায়ার এনার্জি অরবিটালস। যে কথাটা আমি বলেছি, যে ইলেকট্রনস উইল অকুপাই দ্য অরবিটালস হ্যাভিং লোয়ার এনার্জি, প্রথমে নিম্ন শক্তির অরবিটাল গুলো আগে ফিল আপ করবে, বিফোর অকুপাইং হায়ার এনার্জি অরবিটালস, মানে উচ্চ শক্তির অরবিটাল গুলো ফিল আপ করার আগেই নিম্ন শক্তির অরবিটাল গুলো আগে ফিল আপ হবে। সো the energy of an orbital is calculated by the sum of the principal and azimuthal quantum numbers. তাহলে কোনো একটা অরবিটালের এনার্জি সেটা কত হবে, সেটা আমরা হিসাব করে থাকি যে ভ্যালু অফ n প্লাস l। যে কোনো একটা অরবিটালে, যে মনে করো এই যে আমরা 3d এবং 4p, এই দুইটা অরবিটালের যদি এনার্জি ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে আসলে এই 3d এবং 4p এর এনার্জিটা ক্যালকুলেট করার ফর্মুলা হলো সাম অফ দ্য প্রিন্সিপাল এন্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারস। তাহলে প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, আমরা এখানে যদি হিসাব করি 3d আর একটা হলো 4p, তাহলে 3d এর জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত, 3, তারপরে এসের কত অ্যাজিমুথাল SPD 3 কেন 2, S equal 0,
s equal 0, p equal 1, d equal 2, f equal 3, n equal হলো আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম, এইগুলো হলো n। তাহলে n এর ভ্যালু যখন আমরা বলেছি l এর ভ্যালু সব সময় n এর থেকে 1 লেস হবে। আচ্ছা, তাহলে এই 3d এর জন্য আমরা পাচ্ছি কত? 5 ইকুয়াল 5। 4p এর জন্য প্রিন্সিপাল হলো 4, p হচ্ছে 1, তাহলে এখানে পাচ্ছি এটাও 5। তাহলে এখন তোমরা যদি বলো যে আসলে 3d আগে হবে না 4p হবে আগে? 4p আগে। আচ্ছা, কি কারণে? সাজানোর জন্য। না, সাজানোর জন্য কি করে হয়? 3D আগে হবে। ইয়েস, কারণটা কি? বিকজ আগে 3p টা ফিলআপ করার আগে 3 টা করতে হবে, বিকজ 4p টা হচ্ছে স্যার অনেক উচ্চ শক্তি স্তর। আচ্ছা, অনেক উচ্চ শক্তি স্তর না। এই দেখো, আমরা অরবিটাল সমান রাখি। আমরা এখানে দুইটা নিয়ম আগে বলবো, এই নিয়মটা একটু পরে বললে ভালো হইতো, যাক যেহেতু চলে আসছে আমি বলেই ফেলি। যে আমরা হিসাব করি কি, দ্য এনার্জি অফ অ্যান অরবিটাল, কোনো একটা অরবিটালের এনার্জিটা ক্যালকুলেট করি কিভাবে? সাম অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারস। তাহলে এখন দেখা যাচ্ছে কি, এই যে রুলটা বলা আছে সাম অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারস, তাহলে এই যে নিয়মটা বলা আছে এই নিয়ম অনুযায়ী কিন্তু 3d এবং 4p দুইটাই সমান শক্তি বিশিষ্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কোনটাকে আগে দিব কোনটাকে পরে দিব, তার নিয়মটা কি? না, সেটা তো এইটাই সাজানো হয়েছে এরকম করে। আচ্ছা, তাহলে 3d 4p। এখন আমি বলেছি যে আমরা এনার্জি ক্যালকুলেট করবো, যেমন মনে করো আগে একটা অন্যটা করে নিই, 2p আর 3s, না এটা নেব না, 3s আর 3p, এই দুইটার কথা বলি। এই দুইটার যদি আমরা হিসাব করি 3s আর হলো 3p, হ্যাঁ সেটা হলো যে আমাদের এই ফর্মুলাটা কিন্তু ফিল করছে, এই ফর্মুলাটা মেইনটেইন করছে, কিন্তু এইটার জন্য কিন্তু আমাদের n এবং l এর ভ্যালু, n প্লাস l এর ভ্যালু দুইটারই সমান। তাহলে সেক্ষেত্রে এনার্জেটিক্যালি এই দুইটা সমান, কারণ আমরা এখান থেকে যদি দেখি 3 প্লাস 0 সমান 3, আর এটা হলো 3 প্লাস 1 সমান 4। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই যে এটার এনার্জি বেশি এটার এনার্জি কম, তাহলে এইটা প্রথমে ফিল আপ হবে তারপরে এটা ফিল আপ হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি দুইটার এনার্জি সমান, এটা দুইটা সমান, তাহলে আমরা কি করব? এর জন্য নিয়মটা কি? এর জন্য নিয়ম হলো, পার্থ বলতে পারবা নাকি এই যে 3d এবং 4p? স্যার এটা তো আচ্ছা, তুমি বলতে না পারো আমি বলে দিচ্ছি। দেখো, এইটার আমরা যদি হিসাব করি 3d এবং 4p, এদের যদি সাম আপ করি, আমাদের ফর্মুলাটা কি? সাম অফ দ্য প্রিন্সিপাল এন্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তাই না? তাহলে সেক্ষেত্রে এটার ভ্যালু সাম আপ করো, 3d এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 2 5, 4p এর ভ্যালু হচ্ছে 4 প্লাস 1 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 3d এবং 4p দুইটার কিন্তু এনার্জি সমান। তাহলে আমরা আগে কেন 3d লিখবো পরে কেন 4p লিখবো? এর সহজ রুল হলো, যদি কখনো n প্লাস l এর ভ্যালু সমান হয়ে যায় তখন আমাদেরকে দেখতে হবে n এর ভ্যালু যার কম, ঠিক আছে? তাহলে এখন দেখো এই দুইটার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি n প্লাস l এর ভ্যালু সমান, এখন n এর ভ্যালু কার কম আছে? 3 আছে, 3 এর কম আছে, তার মানে এটা হলো তৃতীয় শক্তি স্তরে, এটা চতুর্থ শক্তি স্তরে। সেই কারণে আমরা বলবো যে আমাদের 3d টা আগে ফিল আপ হবে তারপরে 4p। তাহলে পার্থ বুঝলাম? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা প্রথম রুল বললাম কি, যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সাম আপটা যদি মিনিমাম হয় তাহলে সেই শক্তি স্তরটা প্রথমে ফিল আপ হবে, আর তারপরে যদি দুইটা সমান হয়ে যায় তাহলে n এর মান যার কম হবে সেটা আগে ফিল আপ হবে। তাহলে দেখো এখানে প্রত্যেকটার আমরা যদি 2p আর 3s এটা হিসাব করি, 2p 3s, 2p এর জন্য 2 প্লাস 1 আর 3s এর জন্য 3 প্লাস 0, তাহলে n প্লাস l সমান, n প্লাস l এর ভ্যালু সমান। সো উই শুড গো 2 প্লাস 1 ফার্স্ট, মানে 2p টা আগে ফিল আপ করবে তারপরে 3s এ যাবে। সো ঠিক আছে ফর্মুলা? আচ্ছা,
তাহলে এই যে তোমরা যেটা দেখতে চাইছিলা, তবে এই নিয়মেরও কিন্তু কিছু ব্যতিক্রম আছে। যেমন যে ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়াম আর কপার এইগুলো যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখতে যাই, তাহলে সেখানে বলেছি কি যে প্রথমে আমাদের ক্রোমিয়াম কপারের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো। এই যে কপারের ইলেকট্রনিক কনফিগারেশন 3D কপার 20 কপার প্লাস যদি বলি, তাহলে কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6। তাহলে এখন এই দুইটার মধ্যে 3d আর 4s এর এনার্জি কার বেশি? 3d আর 4s দেখি, 3d এন্ড 4s, তাহলে এনার্জি কার বেশি? আচ্ছা, তাহলে 3 প্লাস 2 আর 4 প্লাস 0, তাহলে এটা হলো 5, এটা হলো 4। আচ্ছা, তাহলে এটা, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হওয়া উচিত? 4s টা আগে ফিল আপ করা উচিত। তাহলে এই 4s এর এনার্জি কম, তাই না? তাহলে 4s এর যদি এনার্জি কম হয়, সেক্ষেত্রে 4s টা আগে ফিল আপ হওয়ার কথা ছিল। সেইটাই হলো আমাদের, কিন্তু নিয়ম অনুযায়ী আমরা এতক্ষণ যে নিয়ম বললাম আউটবাউ প্রিন্সিপাল, সেই অনুযায়ী কিন্তু 4s টা আগে ফিল আপ করার কথা ছিল, তবে তারও কিছু ব্যতিক্রম আছে। তো এই যে এখানে যেমন দেখাইছি 3d এর জন্য, তাহলে 4s এ যদি একটা ইলেকট্রন থাকে, এই 4s এর এনার্জি কম। দেখো আমরা এই যে এদিকে যদি এনার্জি ধরি, তাহলে এই দেখো এটা আমরা দেখতে পাচ্ছি কি 4s এর এনার্জি কম, 3d এর এনার্জি বেশি, কারণ আমরা এখানে হিসাব করে দেখাইছি 3d টা এনার্জেটিক্যালি বেশি, 4s এর টা এনার্জি কম। সো আমরা এখানে দেখালাম কি 4s টা আগে ফিল আপ হওয়ার কথা, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি কি যে 3d টা আগে ফিল আপ হচ্ছে। সো সেটা এই যে আমরা আউটবাউ প্রিন্সিপাল বললাম তার ব্যতিক্রম। সো এইখানে এটা হলো আনস্টেবল। এই দেখো এইখানে যদি একটা ফাঁকা থাকে আর এটা যদি ফিল আপ থাকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা ইলেকট্রনটা এখানে ফাঁকা আছে, এখানে দুইটা ফিল আপ করে দিয়েছি, তাহলে এই নিচের শক্তি স্তরটা আগে ফিল আপ করছে, তারপরেও কিন্তু এই কনফিগারেশনটা আনস্টেবল। সো দিস ইজ দ্য এক্সেপশন অফ আউটবাউ প্রিন্সিপাল। আচ্ছা, তাহলে এরকম কিন্তু কিছু আছে ক্রোমিয়াম কপার, মানে যেখানে হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড। ক্রোমিয়ামের জন্য 5টা ইলেকট্রন, এখানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে থাকবে 5টা ইলেকট্রন আর এখানে একটা। ঠিক একইভাবে কপারের জন্য এখানে এখানে 10টা, এখানে একটা। তাহলে এইভাবে কিন্তু যখন আমরা দেখবো যে কোনো একটা শক্তি স্তর বা মানে কোনো একটা অরবিটাল যদি কমপ্লিটলি ফিল্ড অথবা হাফ ফিল্ড হয়, তাহলে তার স্টেবিলিটিটা অনেক বেশি হয়, যে কারণে এই যে নিম্ন শক্তির একটা ইলেকট্রন এখান থেকে জাম্প করে এখানে চলে যায় এবং মোর স্টেবিলিটি গেইন করে। আচ্ছা, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা তাহলে এখন বলি, যে আমরা এতক্ষণ বললাম যে আউটবাউ প্রিন্সিপাল এনার্জির শক্তি স্তর বা শক্তি স্তরের নিম্ন মানে মিনিমাম এনার্জিটা আগে ফিল আপ করবে, তারপরে হাই এনার্জি। তারপর এটা কি আছে, দ্য পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, যেটা আমরা অলরেডি একবার বলেছি, যে কোন দুইটা ইলেকট্রন কোনো একটা অ্যাটমের অথবা কোনো মলিকুলের দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বার সেম হতে পারবে না। So, তাহলে the Pauli exclusion principle states that a maximum of 2 electrons is having opposite spins can fit in an orbital. আমরা যে অরবিটাল দেখাই না কেন, যেমন এইখানে আমরা দেখাইছি এই যে এই একটা অরবিটাল আছে, এই অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, তবে যদি কিনা তাদের স্পিন অপোজিট হয়, মানে 2টা ইলেকট্রন থাকতে হলে তার স্পিন সবসময় অপোজিট হতে হবে। সেম স্পিনের 2টা ইলেকট্রন কিন্তু একটা অরবিটালে থাকতে পারবে না। সো এটা হলো কথা। তাহলে আমরা ওই হিলিয়াম দিয়েও কিন্তু দেখাইছি যে হিলিয়ামের এরপরে দেখো, the principle can also be stated as no 2 electrons in the same atom have the same values for all 4 quantum numbers, যেটা আমরা হিলিয়ামের জন্য দেখিয়েছিলাম। যে হিলিয়ামের জন্য বলেছি কি, দেখো হিলিয়ামের 2টা ইলেকট্রন আছে, তোমার যে কোনো অ্যাটম অথবা যে কোনো মলিকুলের যদি আমরা দেখি যে 2টা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনো সেম হতে পারবে না। তাহলে আমরা এখানে দেখলাম কি এই 3টা কিন্তু সেম, এটা
এন এল এম এই তিনটা সেম, তাহলে বাকি যে একটা রয়ে গেল আমরা বলেছি 4 ধরনের কোয়ান্টাম নাম্বার, সেই 4 ধরনের কোয়ান্টাম নাম্বারের মধ্যে একটা কোয়ান্টাম নাম্বার দুইটা ইলেকট্রনের জন্য অবশ্যই ডিফারেন্ট হবে। সো নো টু ইলেকট্রনস ইন দ্য সেম অ্যাটম, একই অ্যাটমের মধ্যে দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনোই সেম হবে না। therefore if the principal azimuthal magnetic quantum numbers are same for 2 electrons, তাহলে যদি এই যে এখানে যেমন আমরা বলেছি যে if the principal azimuthal and magnetic numbers বা magnetic quantum numbers, এখানে শব্দটা দেওয়া উচিত magnetic quantum numbers are the same, তাহলে বাকিটা কি থাকলো স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটা অবশ্যই অপোজিট স্পিনে থাকবে বা ডিফারেন্ট ভ্যালু হবে, এটা প্লাস আপ এটা মাইনাস আপ। আচ্ছা, এরপরে আমরা দেখছি হুলস রুল। হুলস রুলটা কি জিনিস? হুলস রুলটা হলো the rule describes the order in which electrons are filled in all the orbitals belonging to a subshell, মানে every orbital in a given subshell is singly occupied by electrons before a second electron is filled in an orbital। এখানে দেখো एग्जांपल আছে, এই যে আমাদের হলো কিসের ইলেকট্রনিক কনফিগারেশন, কার্বন, 1s2 2s2 2p2, তাহলে এখানে আমরা দেখলাম কি যে আমরা চাইলে এই দুইটা ইলেকট্রন 2p তে এক জোড়া রাখতে পারতাম, কিন্তু হুলস রুল যেটা বলে দিয়েছে যে আমাদের যদি দুইটা ইলেকট্রন থাকে বা যতগুলো ইলেকট্রন থাকুক না কেন প্রথমে হাফ ফিল্ড হবে। তাহলে এই যে কার্বনের জন্য আমাদের এরকম হলো, তাহলে নাইট্রোজেনের জন্য অথবা অক্সিজেনের জন্য যদি আমরা ড্র করি, অক্সিজেনটা দেখালে অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হলো 8। আচ্ছা, তাহলে হবে কি 1s2 2s2 2p4, আচ্ছা এরকম হওয়া উচিত। তাহলে আমরা যদি এনার্জেটিক্যালি দেখাই এরকম করে অরবিটাল গুলো আঁকি, 2p তে আমাদের 3টা থাকবে, তাহলে একটা দুটো। এখন 1s2 তে প্রথমে আমরা 2টা দিয়ে দিলাম, তারপরে 2s2 তে 2টা, এখন 2p তে আমাদের আচ্ছা দুইটা পরে দিচ্ছি। প্রথমে কি হবে, যতক্ষণ পর্যন্ত আমরা হাফ ফিল্ড করতে পারবো সবগুলোতে একটা করে ইলেকট্রন দেব, দিয়ে তারপরে আমার যদি আরো এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে আমি কোনো একটা অরবিটালে এটা অথবা এটা যে কোনো একটা দিতে পারি, তবে অবশ্যই সেটা অপোজিট স্পিনে থাকবে। সো আমরা এই অক্সিজেনের ক্ষেত্রে দেখলাম কি যে প্রথম শক্তি স্তর মানে প্রথম যেটা 1s এর 2টা ইলেকট্রন, 2s এর 2টা ইলেকট্রন, 2p তে 4টা ইলেকট্রন, কিন্তু যে আমরা 2p তে 2px 2py 2pz যদি বলি, তাহলে 2px এ 2টা ইলেকট্রন থাকবে, 2py এ থাকবে একটা, 2pz এ থাকবে একটা। সো আমরা কিন্তু প্রথমেই এটা এমন করতে যাব না যে 2px এ 2টা দিয়ে দেব, 2py এ 2টা দিয়ে দেব, বাকি একটা ফাঁকা থাকবে, এটা কিন্তু হতে পারবে না। সো অবশ্যই কি হতে হবে যে ম্যাক্সিমাম হাফ ফিল্ড, মানে প্রত্যেকটা অরবিটালে একটা ইলেকট্রন দেওয়ার চেষ্টা করব যদি আমাদের অ্যাভেলেবেল থাকে, দেন উই উইল গো ফর ডাবল। যদি আমাদের বেশি ইলেকট্রন থাকে তখন আমরা 2টা করে ইলেকট্রন দিব একটা অরবিটালের মধ্যে। এই হলো। এরপরে আর কি আছে, ইলেকট্রন কনফিগারেশন অফ হাইড্রোজেন অ্যাটম, সেটা আমরা অলরেডি দেখেছি যে the atomic number of hydrogen is 1, therefore a hydrogen atom contains 1 electron which will be placed in the s subshell of the first shell orbit. The electron configuration of hydrogen is 1s1। এই যে তাহলে এই হলো আমাদের হাইড্রোজেন অ্যাটম, এটা হলো নিউক্লিয়াস বলে, নিউক্লিয়াসের বাইরে একটা অরবিট আছে, তাহলে প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকতে 2টা ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু আমাদের এখানে ইলেকট্রন আছেই একটা। সো 1s1 সেটার মানে কি, 1 হলো শক্তি স্তরের ভ্যালু, n এর ভ্যালু বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, s ইজ দা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সো তারপরে কি থাকবে, s অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হলো কি s এর ভ্যালু 0, তাই না, n এর ভ্যালু 1, s এর ভ্যালু 0, আর 1 হলো একটা ইলেকট্রন আছে এবং তার স্পিন হবে প্লাস হাফ বা মাইনাস হাফ যে কোনো একটা। আচ্ছা এই হলো। এরপর ইলেকট্রন কনফিগারেশন অফ অক্সিজেন অলরেডি আমরা দেখিয়েছি, 1s2 2s2 2p4, যেটা কেবলই দেখাইলাম। সো
আমাদের বাইরের শক্তি স্তরে যতগুলো মানে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 6টা ইলেকট্রন। সেই 6টা ইলেকট্রন, এই যে দ্বিতীয় শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, প্রথমে 2s টা ফিল আপ হলো, তারপরে 2p তে আমরা কি করব, প্রথমে একটা একটা করে ইলেকট্রন দেব সব 3টা অরবিটালে, 2px1, 2px1, তারপরে 2py1, 2pz1, তারপরে যে একটা 4th ইলেকট্রন থাকবে সেই 4th ইলেকট্রনটা আমাদের যে কোনো একটা অরবিটালে দিতে হবে, সেটা আমরা 2px অথবা 2py অথবা 2pz যে কোনো একটা দিতে পারি। এই যে এখানে দেখাইছি যেটা, এই দেখো যে এখানে আমরা দেখালাম কি এই রকম করে জোড়ায় 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 রাখা যাবে তখনই যদি কিনা আমাদের সবগুলো ফিল হয়ে যায়। সো তাহলে এখানে আমরা কিভাবে দেখাবো, যে প্রথমে একটা করে ইলেকট্রন সেই স্পিনের, এটা একটা, এটা একটা, এটা একটা, 3টা ইলেকট্রন দিব। এর পরবর্তীতে থাকবে কি, যেহেতু আমাদের 4 নম্বর আর একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা আমরা এর যে কোনো একটা অরবিটালে, এটাই অথবা এটাই অথবা এটাই, যে কোনো একটাই আমরা এই ইলেকট্রনটা, 4th ইলেকট্রনটা এখানে দেব। সো দিস ইজ দ্য কারেক্ট ফর্ম, নট দিস ওয়ান। সো এই যে আমি এটা ক্রস চিহ্ন দিয়ে দেখাইছি যে এইটা আমাদের এরকম হতে পারবে না। সো ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে যদি বলি, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত, 17, তাই না? তাহলে 1s2 2s2 2p6 এ হলো 10টা হয়ে গেল, 3s2 3p5, তাহলে 3p5। এখন এটাকে আমরা যদি বলি নিয়নের কনফিগারেশনে, দেখো 1s2 2s2 2p6, এটা দিয়ে আমরা 10টা ইলেকট্রন অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তারপরে আছে কি, বাইরের শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, 3s2 3p5। সো এই যে 7টা ইলেকট্রন, এটাকে আমরা পরবর্তীতে এরকম করেও রিপ্রেজেন্ট করতে পারি, নিয়ন। তারপরে নিয়ন হল লেখা মানে হলো যে 10টা ইলেকট্রন এখানে আমাদের অলরেডি লেখা শেষ, কারণ আমরা জানি নিয়নের কনফিগারেশন 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p5। সো বাকি যেটা থাকলো, সো এরকম যদি আমাদের কোনো বড় অ্যাটম থাকে বা অনেক বেশি ইলেকট্রন বিশিষ্ট অ্যাটম থাকে, দেন উই ক্যান রাইট ডাউন তার নিয়ার বাই যেটা মানে সবচেয়ে কাছের যে ইনার্ট গ্যাস থাকবে, তার পরবর্তীতে যে এক্সেস ইলেকট্রন গুলো থাকবে সেই ইলেকট্রন গুলো দিয়ে আমরা, হ্যাঁ বাকিটা এস আর নেই, এ পর্যন্ত শেষ, আর ঢুকাইতে হবে না, আর কিছু নেই, শেষ। ঠিক আছে পার্থ? জি স্যার। আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।